আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি মূলত আসরের পর থেকে। তো একটানা কয়েকদিন যাবৎ বেশ রোদ উঠেছে, আর এই রোদে গাছের অবস্থা তো খুবই খারাপ, বিশেষ করে ছাদের গাছগুলোতে একদম পানি দেওয়া হচ্ছে না। আর এমনিতেও তো প্রচুর বৃষ্টি এবার, তো দেখা গেছে ছাদের গাছগুলোতে পানি দেওয়ার অভ্যাস আমার একদমই কমে গেছে। তো মাঝে মাঝে মনেও থাকে না। তো এখন এসেছিলাম হচ্ছে ছাদ থেকে কাপড় নিতে। তো এসে দেখলাম অনেকগুলো গাছই একদম মলিন হয়ে আছে, পাতাগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে। কিছু কিছু গাছ একদম নেতিয়ে গেছে, মনে হচ্ছে মারা যাবে। আবার কিছু কিছু গাছের পাতাও ঝরে যাচ্ছে। এই 2-3 দিনের রোদেই গাছের এই অবস্থা। তাই আমি গাছগুলোতে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি। রাতে যদি বৃষ্টি হয় তো ভালো, তাহলে আর আগামীকাল পানি দিতে হবে না। আর যদি না হয় তাহলে ভোরবেলা উঠে আমি একদম বালতি ভরে ভরে প্রত্যেকটা গাছে পানি দেবো ইনশাল্লাহ। এই নয়নতারা গাছটা আমার এবার নতুন হয়েছে। আমার মামাতো বোন বেশ কিছু নয়নতারার বীজ দিয়েছিল আমাকে, সবগুলোই লাগিয়েছিলাম, তবে কেন যেন সেগুলো আর ফোটেনি। তবে পরবর্তীতে দেখতে পেলাম যে এই একটা গাছই ফুটেছে। তো এটা একটু ডিফারেন্ট। দেখেন, এই যে আগের যে নয়নতারাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু সাদা ফুলের মধ্যে হলুদ রঙের একটা গোল নকশা, আর এটার মধ্যে একদম রানী গোলাপি। এই গাছে যেদিন প্রথম ফুল ফুটেছিল আমার মনটা একদম ভরে গিয়েছিল দেখে। অনেকটা দেখতে শিউলি বা শেফালি ফুলের মতো দেখতে লাগছিল। এরপর চলে এসেছি একদম রান্নাঘরে। তো এখানে এক চুলায় আমি ভাত আর আরেক চুলায় নুডলসের জন্য পানি বসিয়েছি। সন্ধ্যার নাস্তাটা আমি বেশিরভাগ সময়ে সন্ধ্যার আগেই বানিয়ে ফেলি। দেখা যায় কি, যদি আমি সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের পরে আসি নাস্তা বানাতে, তো নাস্তা বানাতে বানাতে অনেকটা সময় লাগে, সেটা আবার বাচ্চারা খেতে আরও সময় পার করে দেয়। এরপর দেখা যায় পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। এই জন্য আমি সন্ধ্যার আগেই নাস্তাটা বানিয়ে ফেলি, ওদেরকে খেতে দিয়ে আমি মাগরিবের নামাজে দাঁড়াই। এই নুডলসগুলো আমি এর আগেও এক ভিডিওতে দেখিয়েছিলাম, আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছিলেন। এটা খেতে খুবই টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এটার সাথে সবকিছু দেওয়া আছে, এক্সট্রা কিছুই দিতে হয় না, এমনকি লবণও না। শুকানো অবস্থায় বিভিন্ন সবজি, মাংস, এমনকি ধনেপাতাটাও দেওয়া আছে। আর এই প্যাকেটটাতে টেস্টিং সল্ট আর বিভিন্ন ধরনের মশলা হয়তো একসাথে মেশানো। তো প্যাকেটগুলোর মধ্যে তো চাইনিজ লেখা, আমি কিছুই বুঝতে পারছিলাম না এগুলোর মধ্যে কোনটাই কি। তো ভাবলাম একটু সার্চ দিয়ে দেখি, তাই আমি আমার মোবাইলের ট্রান্সলেট অ্যাপে চলে গেলাম। তো এখানে তো সাধারণত ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ এগুলোই সার্চ দেওয়া হয়, আর এইভাবে আছে। তাই আমি ইংলিশটাকে চেঞ্জ করে এখন চাইনিজে নিয়ে যাব। তো চাইনিজে এসে দেখি এখানে 2 ধরনের চাইনিজ। তো আমি এখন কোনটা দিয়ে করব বুঝতে পারছিলাম না। তো ফার্স্ট যেটা আছে সেটাই দিলাম। তো দিয়ে তারপরে আমি প্যাকেটটাকে নিচে রেখে ছবিতে একটা ছবি তুলে তারপর সার্চ, ছবি না তুললেও হয়, এভাবে জাস্ট ধরলেই হয়। তো দেখতে পেলাম যে কোনটার মধ্যে কি আছে, আর যা যা লেখা আছে ওরে বাবা, এটা তো বাংলাতে পড়তেই আমার দাঁত ভেঙে যাবে, আর চাইনিজ কি বুঝবো। তো এই প্যাকেটটা যখন আমি ধরছিলাম তখন মনে হচ্ছিল যে মনে হয় উল্টা ধরছি। পরে দেখলাম হ্যাঁ ঠিকই আছে, উল্টো করেই ধরেছি। তো এই যে সুগন্ধি, সিজনিং, আরও কত কি লেখা। তো প্রত্যেকটাই আমি দেখলাম যে কি কি আছে। তো এটা দেখলাম গরুর মাংসের নুডলস। তো চাইনিজরাও গরুর মাংসের নুডলস খায়। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আমার ভাত আর নুডলস দুইটাই কিন্তু হয়ে গেছে। স্যুপ নুডলস কেন যেন আমার একদমই পছন্দ না, তবে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। নুডলসের চেয়ে এই যে স্যুপটা, পানি পানি স্যুপটা, এটাকেই বেশি পছন্দ করে। ছেলের তো পরীক্ষা শেষ, হয়তো অনেকেই জানেন, এখন রেজাল্টের অপেক্ষায় আছে। তো একটু পড়তে বসেছিল, খেয়ে দিয়ে সন্ধ্যার নাস্তাটা খাওয়ার পর একটু পড়তে বসেছিল, তারপর চলে গেছে উঠে চাস্তো ভাই বোনদের সাথে খেলা করতে। ভাইয়ের দেখা দেখি মেয়েও সে পথেই হাঁটছিল, সেও একটু লেখাটা করেই চলে যেতে চেয়েছিল যে আমিও যাব, দাদা যাচ্ছে আমিও যাব।
তো আমি একটু ধমক দিয়ে বসিয়ে রেখেছি যে একটু লেখো, 1 পৃষ্ঠা লিখে যদি চলে যেতে চাও তাহলে কেমন হবে, সারাদিনে তো দুষ্টামি করো, খেলাধুলাই করো, এখন একটু পড়াশোনা করো। তো এই বলে ধমক দিয়ে বসিয়ে রেখেছি। তো এখন বসে বসে লিখছিল। তো ওকে লেখানো শেষ করে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে চাচাতো বোনকে সে নিজেই কাছে পেয়ে গেছে, আমার দেবরের মেয়ে, ওই চলে এসেছে আমার মেয়ের সাথে খেলা করার জন্য। বেশ কিছুদিন যাবৎ আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে। এই দুইটা বয়ামের একটা হচ্ছে ট্যাং রাখার বয়াম আর একটা হচ্ছে গুঁড়া দুধ রাখার বয়াম। গুঁড়া দুধের প্যাকেট এনে অলরেডি অর্ধেকের বেশি খাওয়া শেষ, কিন্তু প্যাকেটটা ভালোভাবে কেটে যে বয়ামে মানে রাখবো সেটা আর হচ্ছিল না। আর বেশ কয়েকদিন যাবৎ বেশি গরম লাগতে লেবু শরবত খাওয়া হচ্ছে, ট্যাঙের শরবত খাওয়া হচ্ছে না খুব একটা। এই কারণে ট্যাঙের প্যাকেটটাও কাটা হচ্ছিল না। তো আজ এগুলো করে নিলাম। এইদিকে আমার মেয়ে কিসের ঘ্রাণ পেয়েছে জানি না, তো দৌড়ে এসেছে, মা ফ্রেঞ্চ ফ্রাই ভাজছ? আমি বললাম কই না তো। তো বলতেছে এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ঘ্রাণ পাচ্ছি। তো আমি বললাম কই, আমি তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি না, তোমার কি ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছে? বললো হ্যাঁ খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি বড় বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি, আর সেগুলো এরকম লম্বি করে কেটে ভালোভাবে ধুয়ে এগুলোর মধ্যে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিব। এগুলোকে আমি প্রায় 80% সেদ্ধ করে ফেলবো, অর্থাৎ সেদ্ধ অবস্থাতেই যেন খাওয়া যায় এরকমভাবে সেদ্ধ করব। তো সেদ্ধ করার পর এগুলোর পানি আমি ঝরিয়ে নিয়েছি, আর এরপর অল্প কয়েকটা ভেজে দিচ্ছি। যেহেতু একবার নাস্তা করা হয়ে গেছে তাই আর বেশি পরিমাণে ভাজিনি, অল্প করে ভেজে দিয়েছি। আমার ছেলেরও এটা অনেক পছন্দের, তো বেশি পরিমাণে ভাজলেও থাকতো না, খাওয়া হয়ে যেত। তবে আমি ইচ্ছে করে কম ভেজেছি, কারণ এখন বেশি পরিমাণে এগুলো খেলে আর রাতে ভাত খেতে চাইবে না। আর বাকিগুলো আমি ঠান্ডা করে একটা বক্সে নিয়ে নিয়েছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, তো 1 দিন পরে আবার ভেজে দেবো বের করে। আর বেশি দিনের জন্য রাখতে চাইলে ডিপ ফ্রিজেও রাখা যেতে পারে। আমি মাঝে মাঝে ডিপ ফ্রিজেও রেখে দিই যখন বেশি পরিমাণে করি। আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বেশি পরিমাণে কাটিয়ে রেখে তারপর দেখা যায় ডিপ ফ্রিজে রেখে দিই, আর মাঝে মাঝে বের করে ওদেরকে ভেজে দিই। বাচ্চাদের জন্য আপনারা কে কে এইরকম প্রসেসিং করেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার এখনও প্রায় দিনই খুব ভোরবেলা উঠে রান্না করতে হয়। রান্না করে বিশেষ করে তরকারিটা বক্সে করে বা টিফিন ক্যারিয়ারে করে আমার হাজব্যান্ডের জন্য ঢাকা পাঠাতে হয়। যার সাথে খাবারটা পাঠাই তো সে সকাল 8টার মধ্যে বের হয়ে যায়, তো 8টার আগেই সব কিছু রেডি করে আমাকে দিতে হয়। দেখা যায় আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছ বা মাংস প্যাকেটটা বের করে রাখি। এরপর আমি নামাজে যাই, তো নামাজ শেষ করে আস্তে আস্তে দেখি বরফটা ছেড়ে গেছে। তারপর আমি মাছগুলোকে কাটি, তারপর আবার ওয়াশ করি, তারপর মশলা মাখাই, ভাজি বা রান্না করি, যাই করি। তো দেখা যায় কি অনেকটা সময় পার হয়ে যায়, আর একটু তাড়াহুড়া পড়ে, যেহেতু 8টার আগেই সব কিছু রেডি করতে হয়, তো একটু তাড়াহুড়া পড়ে যায়। তো আজ আমি 2 রকমের মাছ নিয়েছি, শিং মাছ নিয়েছি আর পাঙ্গাস মাছ নিয়েছি। শিং মাছ একটু ঝামেলাদায়ক মাছ, অনেকেই জানেন। শিং মাছ টুকরা করার আগেও এটাকে ঘষে একদম পরিষ্কার করতে হয়, এরপরে টুকরা করে এগুলোর আবার রক ছাড়াতে হয়। সকালবেলা এত কিছু করতে গেলে আমি আর রান্নাটাই শেষ করতে পারবো না, এজন্য আমি রাতেই এই কাজগুলো করে রাখছি। আমার ছেলে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরছিল, সাথে আশেপাশের অনেক বাচ্চারা ছিল, আমার ছেলের সমবয়সী বা এর চেয়ে বড়, চেয়ে ছোট এরকম। আর আমাদের প্রতিবেশী এক ফুপু সে মাছগুলো কাটছিল, তো এইরকম একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তবে ভিডিওতে বলা হয়নি যে কারা মাছ ধরছিল বা কে মাছ কাটছিল। তো অনেকেই ভেবেছিলেন মাছগুলো আমি কাটছিলাম, তো আমি তো আসলে ভিডিওই করছিলাম, মাছ কাটছিলাম না। আর সত্যি কথা বলতে কি আমি খুব একটা মাছ কাটতেও পারি না। কিছু কিছু মাছ আছে কাটতে পারি, আর বিশেষ করে এই যে কই মাছ, শিং মাছ, এই মাছগুলো মানে জীবিত অবস্থায় আমি কাটতে পারি না। এখনকার এই ভিডিওটা ছিল পরের দিন সকালের। আমি রাতে মাছগুলো ভেজে ঠান্ডা করে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা শুধু বের করেছি আর রান্না করেছি। তো মাছ কাটা নিয়ে যে কথা বলছিলাম, আমি যেহেতু খুব একটা মাছ কাটতে পারি না, তবে আল্লাহ তাআলার রহমতে আমার ভাগ্যটা খুবই সুপ্রসন্ন যে আমাকে মাছ মাংস এগুলো কাটতেও হয় না। আমাদের বাড়ির আশেপাশে আমার এক
ফুপু আছে, এক দাদি আছে, এক চাচিও আছে। তো তাদেরকে বললেই তারা আমাদের মাছ মুরগি এগুলো কেটে দেন এবং খুব সুন্দর করে ধুয়েও দিয়ে যান। এছাড়া আমার হেল্পিং হ্যান্ড আছে, বললে তারাও কেটে দিয়ে যান। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।